হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আজ আমরা এসএসসি এমটিএস পরীক্ষার যে ক্লাসগুলো করছিলাম সেই ক্লাসের আজ আমাদের যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে 16 নম্বর ক্লাস। আজ আমরা করব 11ই অক্টোবর 2021 সালে পরীক্ষা হওয়া যে পরীক্ষা হয়েছিল তার সেকেন্ড শিফটের যে 25টা প্রশ্ন এসেছিল সেই 25টা প্রশ্ন আজ আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, মন দিয়ে দেখতে থাকো, স্কিপ করো না একদম। আর এই যদি পিডিএফটা তোমরা সম্পূর্ণ 42টি শিফটের পিডিএফ যদি সংগ্রহ করতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এবং যদি তোমরা 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2020-21-22-23 সালের প্রিভিয়াস ইয়ারের জিকে, স্ট্যাটিক জিকে, তারপরে সাজেস্টিভ এমসিকিউ যদি এমটিএস পরীক্ষার জন্য এই সবগুলো কালেকশন করতে চাও তাহলে 249 পে করতে হবে। পে করে আমাদের গ্রুপে জয়েন করতে হবে। এটা সম্পর্কে ডিটেলসে জানতেও তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে যোগাযোগ করো। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখবো। দেখো চলো আজকের প্রথম প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? সত্য নয় বলেছে কোন বিবৃতিটি? এই প্রশ্নটা হাতিরা দিনে মাত্র 2 থেকে 4 ঘন্টা ঘুমায়। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। নিচের কোন বিবৃতিটি সত্য নয়? হাতিরা দিনে মাত্র 2 থেকে 4 ঘন্টা ঘুমায়। হাতিরা নিজেদের ঠান্ডা রাখতে তাদের লেজ ব্যবহার করে, এটা ঠিকই আছে। হাতি কাদা এবং জল নিয়ে খেলতে পছন্দ করে, এটাও ঠিক। একটি প্রাপ্তবয়স্ক হাতি একদিনে 100 কিলোগ্রামের বেশি পাতা এবং ডাল খেতে পারে, এটাও ঠিক। তাহলে এখানে সত্য 9 ঘন্টা হবে 2 নাম্বার। হাতিরা নিজেদের ঠান্ডা রাখতে তাদের লেজ ব্যবহার করে, এটা কিন্তু ঠিক নয়। হাতিরা লেজ ব্যবহার করে না, তাদেরকে ঠান্ডা রাখতে তারা জলে কাদায় খেলতে ভালোবাসে, তাহলেই তারা ঠান্ডা থাকে। তাহলে অপশন 2 কারেক্ট আছে। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো তোমরা একটু শেয়ার করবে, কিন্তু শেয়ার তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন এই মুহূর্তে, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বরে, উন্নয়নশীল এবং উদীয়মান বাজারের দেশগুলিতে বিশ্ব ব্যাংক এবং IMF দ্বারা যৌথভাবে করা একটি দেশের আর্থিক খাতের একটি বিস্তৃত এবং গভীর বিশ্লেষণ নিচের কোনটি? কি বলেছে? উদীয়মান বাজারের দেশগুলিতে। উদীয়মান দেশ বলতে কি? উন্নয়নশীল দেশগুলো, যেমন আমাদের দেশ ভারত, এগুলো হচ্ছে উন্নয়নশীল দেশ। এই দেশগুলোতে কি করার জন্য? বিশ্লেষণ করার জন্য, বা এই দেশগুলোতে মানে বর্তমান অবস্থা কি আছে, কীরকম গ্রোথ হচ্ছে, এই অ্যানালাইসিস করার জন্য বিশ্ব ব্যাংক এবং IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কোন তদন্ত করে থাকে বা কি প্রোগ্রাম করে থাকে? কারেক্ট আনসার হবে ফিনান্সিয়াল সেক্টর অ্যাসেসমেন্ট প্রোগ্রাম। প্রোগ্রামটার নাম কি? ফিনান্সিয়াল সেক্টর অ্যাসেসমেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে যে কোনো দেশের মানে কীরকম গ্রোথ হচ্ছে, দেশের ডেভেলপমেন্ট কীরকম হচ্ছে সেই সম্পর্কে আমরা এই প্রোগ্রাম থেকে জানতে পারি। চলো বিশ্ব ব্যাংক সম্পর্কে একটু জেনে নাও আর IMF সম্পর্কে একটু জেনে নাও, ঠিক আছে। বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল কবে? পরীক্ষায় আসে কিন্তু অনেক সময়। বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1944 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন শহরে হেডকোয়ার্টার অবস্থিত। আর বর্তমানে ডিরেক্টর জেনারেল কে আছেন? বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত, যার নাম হচ্ছে অজয় বাঙ্গা। অজয় বাঙ্গা নামটা মনে রাখবে, একজন ভারতীয় বংশোদ্ভূত। তারপর ম্যানেজিং ডিরেক্টর বা MD হচ্ছেন আনসুলা কান্ত, তিনিও একজন ভারতীয় বংশোদ্ভূত। তো এই গেল আমাদের, এটা হলো বিশ্ব ব্যাংক। এখন IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যদি কবে প্রতিষ্ঠা হয়েছিল পরীক্ষায় প্রশ্ন থাকে, তখন হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে। এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটারও হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটনে। বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন আর IMF এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন। IMF এর যদি বলা হয় যে বর্তমানে MD বা ম্যানেজিং ডিরেক্টর কে আছেন, তখন হবে ক্রিস্টালিনা জর্জিভা। কে? ক্রিস্টালিনা জর্জিভা, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো 3 নাম্বার, দশাইন বা দশইন হলো ড্যাশ এর দীর্ঘতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। দশাইন কোথাকার একটা গুরুত্বপূর্ণ উৎসব, ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো কারেক্ট আনসার কি হবে? দশাইন বা ইংরেজিতে স্পেলিংটা এরকম থাকবে, ইংরেজিতে স্পেলিংটা এরকম থাকবে, দশাইন কোথাকার একটা গুরুত্বপূর্ণ উৎসবের নাম, ঠিক আছে। এটা হচ্ছে নেপালের একটি গুরুত্বপূর্ণ উৎসবের নাম। এটা নেপালে অক্টোবর মাসে পালিত হয়। কোন মাসে? অক্টোবর মাসে। আর সবচেয়ে দীর্ঘতম 11 দিন ধরে পালিত হয়।
প্রচণ্ড ভীষণ গরম, এই গরমে মানে ক্লাস সম্ভবই হচ্ছে না করানো, তাও দেখো তাড়াতাড়ির মধ্যে ক্লাস শেষ করবো। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2020-এ রমেশ সিপ্পিকে নিচের কোন পুরস্কার প্রদান করা হয়েছিল? রমেশ সিপ্পি হচ্ছেন একজন ফিল্ম অ্যাক্টর, একজন ডিরেক্টর, একজন প্রডিউসার বলিউডে। এই রমেশ সিপ্পি পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আমাদের ইম্পর্ট্যান্ট নয়, এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, তাও জেনে রাখলাম যে রমেশ সিপ্পি কিসের সঙ্গে যুক্ত। 5 দেখো, দাঁতের ক্ষয় ড্যাশের কারণে হয়ে থাকে। কিসের কারণে দাঁতের ক্ষয় হয়ে থাকে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক নাকি প্রোটোজোয়া? কারেক্ট আনসার হবে ব্যাকটেরিয়ার কারণে দাঁতের ক্ষয় হয়ে থাকে। অনেক সময় দেখবে পরীক্ষায় থাকে যেমন ভাইরাস ঘটিত রোগের নাম, বলবে যে পক্স রোগটা বা চিকেন পক্স কিসের প্রভাবে হয়ে থাকে? তো এটা হচ্ছে ভাইরাস। কোভিড রোগটা কিসের কারণে হয়ে থাকে? এটাও হচ্ছে ভাইরাসের কারণে। বলবে যে হ্যাপাটাইটিস যে রোগটা, এটা কিসের কারণে? এটাও হচ্ছে ভাইরাস। হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস বি দুটোই। তারপর হচ্ছে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা, এটা কিসের কারণে? এটাও হচ্ছে ভাইরাস। পোলিও রোগ কিসের কারণে? এটাও হচ্ছে ভাইরাস। এখন প্রশ্ন থাকবে যে ছত্রাক বা ফাঙ্গাসের কারণে বা প্রোটোজোয়ার কারণে রোগের নাম বিভিন্ন সময় আসে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে বিভিন্ন রোগের নাম জিজ্ঞাসা করা হয়, যেমন টিউবারকুলোসিস বা টিবি রোগটা কিসের কারণে হয়ে থাকে? ব্যাকটেরিয়ার কারণে টিবি রোগটা হয়ে থাকে। যেমন একটা রোগ আছে যেমন স্ট্রেপ থ্রোট, এটাও হয়ে থাকে ব্যাকটেরিয়ার কারণে। ঠিক আছে, চলো নেক্সট দেখবো 6 নম্বর। দেখো, যখন শুকনো কিশমিশ একটি ঘনীভূত লবণের দ্রবণে রাখা হয় তখন তারা কি হয়? একটা কিশমিশ আছে, শুকনো কিশমিশ, সেখানে ঘনীভূত লবণের দ্রবণে রেখে দিলে সেটা কি হয়ে যাবে? সেটা সংকুচিত হয়ে যাবে। কি হবে? শ্রিঙ্কিং বা সংকুচিত হয়ে যাবে সেটা। 7 দেখব, আকবরের সাম্রাজ্যের সামরিক কমান্ডারদের বলা হতো কি? মোগল সম্রাট আকবরের সময় যে সামরিক কমান্ডার থাকতো তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো ফৌজদার বলা হতো। ঠিক আছে, তাদেরকে বলা হতো ফৌজদার। দেখো, আকবরের রাজ্যাভিষেক হয়েছিল 14ই ফেব্রুয়ারি 1556 সালে আকবরের রাজ্যাভিষেক হচ্ছে। আর 1556 থেকে 1605 সাল পর্যন্ত প্রায় 50 বছর আকবর রাজত্ব করেছে। কত বছর? আকবর 50 বছর। খুব কম বয়সে রাজ্যাভিষেক হয়েছিল আকবরের। নেক্সট দেখব, 10 বছর বয়সে আকবরের রাজ্যাভিষেক হয়েছিল। 8 হচ্ছে নিচের কোন নদীটি নেপাল হিমালয়ে উৎপত্তি হয় না? নেপাল হিমালয়ে উৎপত্তি হয়নি কোন নদীটি? এখানে দেখো যে কোশি নদীটা আছে, হিমালয় থেকে উৎপত্তি হয়েছে। গন্ডক, ঘরঘরা এগুলো হিমালয় থেকে উৎপত্তি হয়েছে। গঙ্গার উপনদী এগুলো প্রত্যেকেই। কিন্তু এখানে দেখো যেটা আছে নর্মদা কিন্তু উৎপত্তি হয়েছে কোথায়? অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে। পতিত হয়েছে কোথায়? আরাবিয়ান সি বা আরব সাগরে পতিত হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখবো 9 নম্বর প্রশ্ন কি আছে? নিচের কোন বিবৃতিটি মালভূমি সম্পর্কে সত্য নয়? মালভূমি সম্পর্কে সত্য নয় নিম্নের কোনটি? দেখো, দাক্ষিণাত্যের মালভূমি ভারতের প্রাচীনতম মালভূমিগুলির মধ্যে একটি, এটা একদমই ঠিক আছে। একটি মালভূমি একটি উঁচু সমতল ভূমি, এটাও ঠিক আছে। মালভূমি খনিজ সঞ্চয়ে সমৃদ্ধ, এটাও ঠিক আছে। মারওয়াড় মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, এটা কিন্তু ভুল আছে। মারওয়াড় মালভূমি কোথায় আছে? এই মারওয়াড় মালভূমিটা হচ্ছে রাজস্থানে অবস্থিত মারওয়াড় মালভূমি, আর এটা পৃথিবীর সর্বোচ্চ মালভূমি নয়। আমরা ছোট থেকে পড়ে আসছি যে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি, যাকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। তো মারওয়াড় মালভূমি কারেক্ট আনসার হবে এটা। সত্য নয় কোনটা? অপশন 4 ইজ দ্য কারেক্ট। 10 দেখবো আমরা, নিচের কোন স্মৃতিস্তম্ভ কর্ণাটক রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। দেখো, এই যে বড় ইমামবাড়া দেখতে পাচ্ছ, এটা অবস্থিত কোথায়? লখনৌ শহরে বা উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে অবস্থিত। চারমিনার যে শহর, চারমিনার, এটা কোথায় অবস্থিত? এটা হায়দ্রাবাদে অবস্থিত। এই যে কুতুব মিনার, আমরা প্রত্যেকেই জানি এটা দিল্লিতে অবস্থিত কুতুব মিনার। তাহলে গোল গম্বুজ, এটাই হবে কারেক্ট আনসার। গোল গম্বুজ হচ্ছে কর্ণাটকে অবস্থিত। তাহলে কারেক্ট আনসার কি হলো? গোল গম্বুজ। নেক্সট দেখবো আমরা 11, বিবৃতিটি সম্পূর্ণ করুন। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ব্যবহার করা হয় কি? NaHCO2, এটাকে যেটা আমরা সোডা বলে থাকি না, সেই সোডা হচ্ছে এটা কার্বনেট।
3 হবে। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ব্যবহার করা হয় কি জন্য? জলের স্থায়ী কঠোরতা দূর করার জন্য, গার্হস্থ্য উদ্দেশ্যে একটি পরিষ্কার এজেন্ট হিসেবে, সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক হিসেবে, বরাক্স তৈরিতে। কারেক্ট আনসার হবে অ্যাসিড অগ্নি নির্বাপক হিসেবে এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখব 12, প্রতি বছর ড্যাশ মাসে কুমায়ুন অঞ্চলে নন্দা দেবী মেলার আয়োজন করা হয়। প্রত্যেক বছর কোন মাসে কুমায়ুন অঞ্চল, কুমায়ুনটা হচ্ছে হিমালয়ের মধ্যে পড়ছে, কুমায়ুন অঞ্চলে নন্দা দেবী মেলার আয়োজন করা হচ্ছে কোন মাসে? কারেক্ট আনসার হবে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে নন্দা দেবী মেলার আয়োজন করা হয়। কোন মাসে? সেপ্টেম্বর। মুর্শিদ কুলি খান ড্যাশের নবাব ছিলেন, কোথাকার নবাব ছিলেন মুর্শিদ কুলি খান? মুর্শিদ কুলি খান দেখো বাংলার নবাব ছিলেন। এই যে মুর্শিদ কুলি খান, মুর্শিদ কুলি থেকেই মুর্শিদাবাদ নামটা হয়েছে। তো তিনি বাংলার নবাব ছিলেন। আর 1717 সালে মুর্শিদ কুলি খানের রাজ্যাভিষেক হয়েছিল। 10 বছর পরেই 1707 সালেই মারা যায়। 14 হচ্ছে কে 2020 সালের জুলাইয়ে স্টাইরিয়ান গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 রেসিং চ্যাম্পিয়নশিপ জিতেছে? তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয় এটা, উত্তরটা জেনে রাখো, লুইস হ্যামিল্টন। লুইস হ্যামিল্টন অতি গুরুত্বপূর্ণ একটা নাম। লুইস হ্যামিল্টন অনেক কিন্তু কি জিতেছে, এগুলো জিতেছে, এই গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 রেসিং জিতেছে। নেক্সট দেখব, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? কোনটা সত্য নয় সেটা খুঁজতে হবে। দেখো চলো প্রত্যেকটা উত্তর পড়া যাক কী কী আছে। রাজস্ব নীতি অর্থনীতিতে অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ে কাজ করে। রাজস্ব নীতি অর্থনীতিতে অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ে কাজ করে, এটা ঠিক আছে। রাজস্ব নীতিতে কর নীতি, ব্যয় নীতি, বিনিয়োগ অন্তর্ভুক্ত কৌশল এবং ঋণ ও উদ্বৃত্ত ব্যবস্থাপনা। আর্থিক নীতি দেশের সাধারণ অর্থনৈতিক নীতি কৌশলের সাথে যুক্ত। সরকার রাজস্ব নীতি নিয়ে কাজ করে। কোনটা ঠিক? এদের মধ্যে ঠিক কোনটা হবে? রাজস্ব নীতিতে কর নীতি, ব্যয় নীতি, এটাও ঠিক আছে। আর্থিক নীতি দেশের অর্থনৈতিক নীতি কৌশলের সাথে যুক্ত, এটাও ঠিক। সরকার রাজস্ব নীতি নিয়ে কাজ করে, এটাও ঠিক। রাজস্ব নীতি অর্থনীতিতে অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ে কাজ, এইটা ভুল আছে। অপশান 1তে যেটা 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছ, তাহলে সত্য নয় কোনটা? অপশান 1। সরি, আমি প্রথমে এটা ঠিক বলেছিলাম কিন্তু এটা ঠিক নেই। রাজস্ব নীতি অর্থনীতিতে অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ে কাজ করে, এটা কিন্তু ভুল আছে। তাহলে অপশান 1 ইজ দ্য কারেক্ট। 16 দেখব, 1526 সালে ড্যাশ পানিপথে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি ও আগ্রা দখল করে। এটা আমরা জানি 1526 সালে পানিপথে যে যুদ্ধটা হয়েছিল সেটাকে পানিপথের যুদ্ধ বলা হয়ে থাকে। সেই সময় ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছে। 17 একটি ক্লিনিক্যাল থার্মোমিটার ড্যাশ থেকে তাপমাত্রা পাঠ করে। ক্লিনিক্যাল থার্মোমিটারে আমরা জানি ফারেনহাইট স্কেল, আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে। কিন্তু এখানে সেলসিয়াস স্কেল দেওয়া আছে। সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি তাপমাত্রা পরিমাপ করে থাকে? কারেক্ট আনসার হবে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করে থাকে। যেটা আমাদের ফারেনহাইট স্কেলে আমার ঠিক মনে নেই, তবে 96 ডিগ্রি ফারেনহাইট থেকে হয়তো 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায় ফারেনহাইট স্কেলে। নেক্সট দেখো, ভারতীয় সংসদ ড্যাশ সালে নাগরিকত্ব সংশোধনী বিল বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এটা পরে এটা অ্যাক্টে পরিণত হয়েছে, সিএএ হয়েছে পরে। প্রথমে সিএবি ছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস করেছে কত সালে? 2019 সালে পাস করেছিল। আর পাস করলো মানেই রাষ্ট্রপতির হস্তাক্ষর হয়ে যাওয়ার পর সেটা আইনে পরিণত হলো, সিএবি থেকে সিএএ হয়ে গেল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে গেল সেটা। চলো 19 দেখো, নিচের কোন দুর্গটি কাকাতিয়া রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? কাকাতিয়া রাজবংশ ছিল কর্ণাটকের একটা রাজবংশ। তোমাদের আগে প্রশ্ন করিয়েছি আমি, রুদ্রমা দেবী, তোমাদের নামটা তোমরা হয়তো শুনেছো। রুদ্রমা দেবী কোন বংশের ছিলেন? তো কাকাতিয়া বংশের ছিল রুদ্রমা দেবী। তো এই কাকাতিয়া রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল কোনটা? গোলকুন্ডা, ঠিক আছে, গোলকুন্ডা। 20 দেখো, নিচের কোন দেশটি আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য? আইসিসি এর সহযোগী সদস্য নিম্নের কোন দেশটি?
কারেক্ট আনসার হবে নেপাল। আইসিসি, যার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1909 সালে প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে এর হেডকোয়ার্টার অবস্থিত দুবাই শহরে। বর্তমানে এর চেয়ারম্যান হচ্ছে গ্রেগ বার্কলে। কে চেয়ারম্যান? গ্রেগ বার্কলে। আইসিসিটা তোমাদের মনে রাখলে একই সঙ্গে তোমাদের বিসিসিআইটাও মনে রাখতে হবে, ঠিক আছে? 21 দেখো, নমামি গঙ্গে কর্মসূচি ড্যাশ সালে ভারত সরকার কর্তৃক অনুমোদিত হয়েছিল। নমামি গঙ্গে কর্মসূচি, গঙ্গা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নমামি গঙ্গে কর্মসূচি, এটা কত সালে ভারত সরকার দ্বারা চালু করা হয়েছিল? মোদী সরকার আসার পরেই চালু করা হয়েছিল 2014 সাল, ঠিক আছে? 22 দেখব, কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল? ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হচ্ছে, মনে রাখবে কত সালে? 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা। ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর হচ্ছেন অসবর্ন স্মিথ। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর হচ্ছেন সিডি দেশমুখ। ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল বা ন্যাশনালাইজেশন করা হয়েছিল 1949 সালে, তো এইগুলো মনে রাখবে। আর বর্তমান গভর্নরের নাম হচ্ছে শক্তিকান্ত দাস, এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু এই ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট। তাহলে কারেক্ট আনসার কী হবে? রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1935 সালে। 23 নাম্বার হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন ড্যাশের লেখা একটি বইয়ের নাম। এটা হচ্ছে মার্ক টয়েন। মার্ক টয়েন একজন আমেরিকান বিখ্যাত লেখক, তার লেখা একটি বইয়ের নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকেলবেরি ফিন। এই বইটা বহুদিন আগে, আজ থেকে 100-150 বছর আগে 1884 সালে প্রথম ব্রিটেনে প্রকাশিত হয়েছে। পুরনো বই, বেশিরভাগ স্টুডেন্টে এই ধরনের প্রশ্ন যদি থাকে তো অনেকেই করতে পারবে না, এটা গ্যারেন্টি। তুমি যদি করতে না পারো তাহলে পরীক্ষার হলে বেশি টেনশন করে লাভ নেই। মনে রাখবে এই ধরনের প্রশ্নের উত্তর তুমি কেন 199 জন করতে পারবে না। নিম্নোক্ত আইনগুলির মধ্যে কোনটি ভারত সরকার কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য পাস করেছিল? এই যে আইনগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোন আইনটা ভারত সরকার কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য পাস করেছিল? কারেক্ট আনসার হবে লোকপাল এবং লোকায়ুক্ত অ্যাক্ট। লোকপাল এবং লোকায়ুক্ত অ্যাক্ট। নেক্সট হচ্ছে দ্য টেলস অফ বিডল দ্য বার্ড, বইটি লিখেছেন কে? দ্য টেলস অফ বিডল দ্য বার্ড, এই বইটা কে লিখেছেন? কারেক্ট আনসার হবে জে কে রাউলিং, একজন বিখ্যাত রাইটার। তোমরা প্রত্যেকেই জানো জে কে রাউলিং এর লেখা একটা বই হচ্ছে দ্য টেলস অফ বিডল দ্য বার্ড। আর জে কে রাউলিং বিখ্যাত কেন? হ্যারি পটার সিরিজের জন্য জে কে রাউলিং বিখ্যাত। অনেক সময় পরীক্ষায়, বহুবার পরীক্ষায় প্রশ্ন আছে যে হ্যারি পটার চরিত্রটা স্রষ্টাকে? একজন মহিলা লেখক জে কে রাউলিং। জে কে রাউলিং এর আরও লেখা বই বা উপন্যাস আছে, যেমন হচ্ছে ক্যারিয়ার অফ এভিল। ক্যারিয়ার অফ এভিল এটাও লিখেছে। তারপর হচ্ছে দ্য রানিং গ্রেভ, দ্য রানিং গ্রেভ এটাও হচ্ছে কার? জে কে রাউলিং। এগুলো কয়েকটা মনে রাখবে। আর এই ঠিক আছে, চলো 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো তোমরা শেয়ার করে দাও। আর টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দাও। থ্যাংক ইউ।